আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা সবাই বেশ ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ সহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকের অনলাইন ক্লাসে জানাচ্ছি তোমাদের স্বাগতম। আজকে আমরা মূলত 3 ঘরা নগদান বই নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 2 ঘরা নগদান বই নিয়ে আলোচনা করেছিলাম। আমরা যদি সংক্ষেপে 2 ঘরা নগদান বই নিয়ে বলতে চাই, তাহলে আমরা 2 ঘরা নগদান বই শিখেছিলাম। নগদ টাকা এবং ব্যাংকে টাকা যখন আসবে তখন তার ডেবিট দিকে লিখব, আর নগদ টাকা এবং ব্যাংক থেকে টাকা চলে যাবে তখন তা আমরা ক্রেডিট দিকে লিখব। এবং ডেবিট দিকে আমরা 6টা ঘর দেখেছিলাম, ক্রেডিট দিকে আমরা 6টা ঘর দেখেছিলাম। তো 3 ঘরা নগদান বইয়ে সেখানে মোট 6 6 12 ঘর ছিল। আর 3 ঘরা নগদান বইয়ে একদিকে 7টা কলাম থাকবে, আরেক দিকে 7টা কলাম থাকবে, মোট 14টা কলাম। আর এখানে 3 ঘরা নগদান বই পার্থক্যটা হচ্ছে হলো 3 ঘরা নগদান বইয়ে বাট্টার ঘর থাকবে, আর 2 ঘরা নগদান বইয়ে কিন্তু বাট্টার ঘর নেই। 3 ঘরা নগদান বইয়ে নগদ এবং ব্যাংকের কলাম তো থাকবেই, সাথে বাট্টার কলাম আসবে, অর্থাৎ ডেবিট সাইডেও বাট্টার কলাম থাকবে এবং ক্রেডিট সাইডেও বাট্টার কলাম থাকবে। বাট্টা মানে ছাড়, তোমরা জানো, এবং আমরা এই ছাড়কে বা বাট্টাকে 2 ভাগে ভাগ করেছি, একটা প্রদত্ত বাট্টা আর একটা প্রাপ্ত বাট্টা। তো প্রদত্ত বাট্টা মানে তুমি ছাড় দিচ্ছ, এই জন্য তোমার খরচ, এটা তোমার ব্যয়, এই জন্য আমরা বলি প্রদত্ত বাট্টার ডেবিট। অর্থাৎ ডেবিট কলামের দিকে নগদ এবং ব্যাংকের পরে প্রদত্ত বাট্টা ডেবিট কলামে থাকবে। তো প্রদত্ত বাট্টা যদি ডেবিট কলামে থাকে, তাহলে প্রাপ্ত বাট্টা কোন দিকে থাকবে? প্রাপ্ত বাট্টা ক্রেডিট কলামে থাকবে। কারণ প্রাপ্ত বাট্টা মানে আয়, আমি ছাড় পেয়েছি, আর সকল ধরনের আয় ক্রেডিট, আর প্রাপ্ত বাট্টা যেহেতু ক্রেডিট, এই জন্য আমরা নগদের ঘর, ব্যাংকের ঘর এবং তারপরে আমরা প্রাপ্ত বাট্টার ঘর লিখব। তো তোমরা একটু আগে আমরা যদি ছকটা দেখে নিই তাহলে বুঝতে পারবে। দেখো এখানে তারিখ বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, 2 ঘরা নগদান বইয়ে এ পর্যন্ত থাকে আমাদের সেম ডেবিট দিকে থাকে। আমরা এখানে নতুন একটা ঘর দেখতেছি বাট্টা, এটা ডেবিটের দিকে আছে। তাহলে এই বাট্টাটা আমাদের প্রদত্ত বাট্টা, তোমরা উপরে লিখবে, এখানে প্রদত্ত লেখা নেই, প্রদত্ত বাট্টা। তারপর এখানে তারিখ বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, এই পর্যন্ত তোমরা 2 ঘরা নগদান বইও জানো সেম। এখানে এটা প্রদত্ত বাট্টা ছিল, কিন্তু এই বাট্টাটা এখানে তাহলে তুমি ছাড় পেয়েছো, তাহলে এটা আমাদের ছাড় পাইলে কি বললাম, ওই বাট্টাটা আমাদের ক্রেডিট হয়, তাহলে ক্রেডিট দিকে আমরা এই বাট্টাটার উপরে প্রাপ্ত বাট্টা লিখবো। তাছাড়া বাকি নিয়মগুলো সেম। তো তোমরা জানো যে আমরা যখন অঙ্কগুলো করতাম 2 ঘরা নগদান বইয়ে, প্রথম আমাদের লেখা লাগতো ব্যালেন্স বিডি প্রথম তারিখে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যত টাকা কম থাকবে আমরা লাস্টে নগদের সাইডের এবং ব্যাংকের সাইডের সাথে যখন ডেবিট সেটা লিখবো, এবং যত টাকা কম থাকবে সেটাকে আমরা ব্যালেন্স সিডি লিখি, এবং পরের মাসে গিয়ে আমরা অঙ্কগুলোতে করছিলাম ব্যালেন্স বিডি লিখতাম। তো যাই হোক, অঙ্ক করতে গেলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে দেখতেছি যে 1, 12, 17 এবং 25 জুলাইয়ের লেনদেনগুলো নিয়ে নগদান বই তৈরি করো, অর্থাৎ মাত্র 4টা, এখানে অনেক তারিখ আছে, 4টা তারিখে নিয়ে আমরা লেনদেনগুলো তৈরি করব। তো প্রথমে আমরা দেখি এখানে কি আছে। জুলাইয়ের 1 তারিখে আমরা দেখছি প্রারম্ভিক নগদ তহবিল 40,000 টাকা এবং জমার উদ্বৃত্ত 20,000 টাকা। তাহলে প্রথম লেনদেন যদি প্রারম্ভিক নগদ তহবিল থাকে এবং এটা জমার উদ্বৃত্ত বলতে ব্যাংক জমার উদ্বৃত্ত বোঝাচ্ছে, এটাকে আমরা ব্যালেন্স বিডি লিখবো, লিখে নগদ তহবিল নগদের ঘরে বসাবো এবং জমার উদ্বৃত্ত এটা ব্যাংকের ঘরে বসাবো। দেখো তাই লিখছে আমরা, এই যে 2015 জুলাইয়ের 1 তারিখে ব্যালেন্স বিডি, আমাদের নগদ তহবিল 40,000 টাকা বলা ছিল, এই যে দেখো প্রারম্ভিক নগদ তহবিল 40,000 টাকা, সেটাই আমরা 40,000 লিখেছি, এবং ব্যাংক জমার উদ্বৃত্ত লেখা ছিল 20,000 টাকা, এই 20,000 লিখেছি। তাহলে নগদের কলামে 40,000, ব্যাংকের কলামে 20,000 লিখে আমরা এটাকে ব্যালেন্স বিডি লিখলাম। এরপরে আমরা দেখি আমাদের এই পরেরটা বলছে 12 তারিখে। তো আমাদের এখানে 12 তারিখে লেখা আছে নগদে পণ্য ক্রয় 6,000 টাকা। তাহলে পণ্য ক্রয় করলে আমাদের সবসময় চিন্তা করতে হবে নগদান বইয়ের অঙ্ক করতে গেলে যে নগদ টাকা বা ব্যাংকে টাকা আসলো নাকি চলে গেল। যদি আসে তাহলে টাকার পরিমাণ ডেবিট দিকে লিখবো, আর যদি টাকা চলে যায় তাহলে টাকার পরিমাণ ক্রেডিট দিকে লিখবো। তো পণ্য ক্রয় করলে আমাদের যেহেতু নগদ টাকা চলে যায়, তাহলে এই 6,000 টাকা নগদ চলে গেছে, এই জন্য এই 6,000 নগদ টাকা আমরা ক্রেডিট কলামে নগদের ঘরে লিখবো। দেখো 6,000 টাকা নগদ চলে গেছে ক্রয় করার ফলে, এইদিকে ক্রেডিটের দিকে আমরা এটা লিখছি। এখন এই 6,000 টাকা কি কারণে চলে গেল? ক্রয়ের কারণে, তাহলে এখানে আমরা লিখলাম ক্রয় হিসাব, 2015 জুলাইয়ের 12 তারিখে কিন্তু এটা। এরপর আমরা দেখো আমাদের বলছে 17 তারিখে। তো 17 তারিখে আমাদের বলেছে ব্যাংকে জমা 30,000 টাকা। এটা যদি জাবেদা আমরা করি, ব্যাংকে জমা 30,000 টাকা, তার মানে ব্যাংকে টাকা বেড়ে গেছে, ব্যাংকে টাকা এসেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর ওইদিকে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে নগদ টাকা ক্রেডিট।
তো আমরা যখন বলেছি যে একটা জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক এবং নগদ যদি দুটোই থাকে তাহলে সেটা আমাদের কন্ট্রা এন্ট্রি। তো কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, ব্যাংকে টাকা এসেছে, তার মানে ব্যাংকে টাকা বেড়ে গেছে, এই যে নগদ টাকা, তাহলে ব্যাংকে টাকা বেড়ে গেলে ব্যাংকের এই যে ডেবিট কলামের দিকে আমরা ব্যাংকের টাকাটা 30,000 বসাইছি, আর ওইদিকে নগদ টাকা চলে গেছে, এই জন্য ক্রেডিট দিকে নগদের ঘরে দেখো 30,000 টাকা বসাইছি। এখন টাকার অ্যামাউন্ট তো বসালাম, বসানোর পরে আমরা বিবরণের ঘরে ক্লিক করব। তো বিবরণের ঘরে লেখার একটা সহজ টিপস হচ্ছে, এই ব্যাংকের টাকা 30,000 এটা কোন দিকে লিখছি, ব্যাংকের ঘরে লিখছি না? তাহলে যদি ব্যাংকের ঘরে লিখি তাহলে এখানে বিবরণের ঘরে বিপরীতটা লিখবো, নগদান হিসাব। আর যদি নগদের ঘরে লিখি তাহলে বিবরণের ঘরে বিপরীতটা লিখবো। এই 30,000 টাকাটা যদি এখানে নগদের দিকে থাকতো তাহলে এখানে কিন্তু ব্যাংক হিসাব হইতো। যেহেতু ব্যাংকের ঘরে লিখছি, এর বিপরীতটা নগদান হিসাব। তাহলে এই 30,000 টাকা এবার দেখো এখানে এটা কন্ট্রা এন্ট্রি, নগদ টাকা চলে গেছে, এই জন্য নগদের ঘরে লেখা হয়েছে। তাহলে নগদের ঘরে লিখলে এই জায়গায় কি লিখবো, ব্যাংক হিসাব। দেখো ব্যাংকের ঘরে টাকা আছে, তার বিপরীতটা নগদান হিসাব। নগদের ঘরে টাকার অ্যামাউন্ট আছে, বিপরীতটা ব্যাংক হিসাব। অর্থাৎ তুমি কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা যে ঘরে আছে এখানে বিবরণের ঘরে তার বিপরীতটা লিখবে। এখানে বিবরণ, তবে তোমরা চাইলে প্রাপ্তিও লিখতে পারবে, আর এখানে প্রদান। প্রাপ্তি মানে নগদ টাকা আসলে এইদিকে আমরা সব লিখি, আর প্রদান মানে নগদ টাকা চলে গেলে এইদিকে সব লিখি। তো যাই হোক, আমাদের 17 তারিখে গেল। এরপর আমরা দেখছি যে আমাদের দেওয়া আছে 25 তারিখে। তো 25 তারিখে বলছে রফিককে তার পাওনা 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 19,000 টাকার চেক দেওয়া হলো। অর্থাৎ রফিক আমাদের কাছ থেকে 20,000 টাকা পেত, আমরা তাকে 19,000 টাকা চেক দিলাম। তাহলে রফিক আমাকে কি করলো, 1,000 টাকা ছাড় দিল। তাহলে যখন আমি 19,000 টাকার চেক দিয়েছি, তার মানে আমার ব্যাংক থেকে 19,000 টাকা চলে গেছে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট 19,000 টাকা, আর রফিক আমাকে 1,000 টাকা ছাড় দিয়েছে, মানে আমি বারটা পেয়েছি, আর বারটা পাওয়া মানে প্রাপ্ত বারটা, তাহলে প্রাপ্ত বারটা হিসাব ক্রেডিট কত, 1,000 টাকা। আর যেহেতু আমি রফিককে টাকা পরিশোধ করে দিয়েছি, তাহলে রফিক হিসাব ডেবিট 20,000 টাকা। তো যাই হোক, এখানে আমরা লেনদেনের মাধ্যমে দেখবো যে আমার নগদ টাকা আসছে নাকি চলে গেছে, বা ব্যাংকে টাকা আসেছে নাকি চলে গেছে। রফিককে 20,000 টাকার দেওয়া লাগতো, সেই জায়গায় আমি 19,000 টাকা পরিশোধ করছি। কিভাবে পরিশোধ করছি, চেক দিয়ে পরিশোধ করছি, তার মানে ব্যাংক থেকে চলে গেছে। তাহলে আমার এই 19,000 টাকা ব্যাংক থেকে যেহেতু চলে গেছে, তাহলে ব্যাংকের ক্রেডিট কলামে দেখাতে হবে। তো দেখো এখানে আমরা এই যে 19,000 টাকা রফিককে দিয়েছি কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে, এই জন্য ব্যাংক থেকে চলে গেছে, তাহলে ক্রেডিট কলামে ব্যাংকের সাইডে লিখছি। আমরা জানি যে ব্যাংকে আসলে ডেবিট এবং ব্যাংক থেকে টাকা চলে গেলে ক্রেডিট, এই জন্য 19,000 লিখেছি। আর অপরদিকে রফিক পাইতো 20,000 টাকা, তাকে দিলাম 19,000 টাকা, তাহলে 1,000 টাকা আমি ছাড় পেলাম। তাহলে 1,000 টাকা ছাড় পেলে আমি এখানে বারটা পাইছি, তাহলে আমার এখানে প্রাপ্ত বারটা মানে আমার আয় হয়েছে, এই জন্য আমি ক্রেডিট দিকে 1,000 লিখেছি। আর এখানে আমি এই কাকে এটা পরিশোধ করলাম, রফিককে পরিশোধ করলাম, এই জন্য রফিক হিসাব লিখেছি। এখন একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে এখানে, যে নগদের ডেবিট কলাম এবং ব্যাংকের ডেবিট কলাম, নগদের ক্রেডিট কলাম এবং ব্যাংকের ক্রেডিট কলাম সবসময় সমান হইতে হবে। তো নগদ টাকা আমরা প্রথমে এখানে 40,000 ছিল, 40,000 এখানে নিচে নামালাম, তাহলে আমাদের 40,000 হলো। আর এই জায়গায় মনে করো যে তোমার 4,000 টাকা নাই, তাহলে যদি 4,000 টাকা না থাকে, তার মানে তোমার আগে থেকে কত ছিল, তোমার 30,000 আর 6,000, তাহলে কত হয় 36,000। কতটুকু কম আছে তোমার এখানে, ডেবিট কলামে হচ্ছে হলো 40,000, কিন্তু ক্রেডিট দিকে তুমি এই 31 তারিখে, জুলাইয়ের 31 তারিখ ব্যালেন্স শিট, এটা তো আমরা লিখি যতটুকু কম থাকে। তাহলে এই জুলাইয়ের 31 তারিখে আগে আমার কত টাকা হয়েছে নগদে সেটা দেখতে হবে। তাহলে 30,000 আর 6,000 36,000, কিন্তু আমার ডেবিট দিকে 40,000 আছে, তাহলে আমার দুই দিকে মিলাইতে হবে। তাহলে যতটুকু কম আছে ততটুকু আমাকে এখানে দিয়ে দিতে হবে। তাহলে 4,000 টাকা কম আছে, তাহলে আমরা 4,000 লিখলাম, লিখে এই তিনটা যোগ করলে আমার এখন ক্রেডিট দিকে কত হলো, 40,000 হলো। তাহলে এই 4,000 টাকা যেটা কম ছিল সেটাকে আমাদের ব্যালেন্স সিডি লিখতে হয়, এই জন্য আমরা ব্যালেন্স সিডি লিখেছি। এবং এটা মাসের কত তারিখে ঘটেছে, জুলাইয়ের 31 তারিখে। এরপর দেখো আমরা ব্যাংকের দিকে দেখি, যদি ব্যাংক আমার 30,000 আর 20,000 মিলে কত আসে, 50,000। কিন্তু জুলাইয়ের 31 তারিখের আগে আমার ব্যাংকে শুধুমাত্র ছিল 19,000, তাহলে 50,000 থেকে ডেবিট দিকে আমরা দেখতেছি 50,000, কিন্তু ক্রেডিট দিকে ব্যাংকের টাকা কত, 19,000। তাহলে 50,000 থেকে 19,000 বাদ দিলে আমার কম ছিল 31,000, তাহলে 31,000 লিখলাম। তাহলে এই 19,000 আর 31,000 লিখলে এখন কত চলে আসে, 50,000। এই যে আমরা ব্যালেন্স সিডি লিখছি, লিখে 4,000, এটা তো নগদের দিকে ছিল, এটা ব্যালেন্স সিডি, আর ব্যাংকের দিকে যত কম ছিল 39,000 সেটা লিখলাম। আর এইদিকে বারটার কলামে আমরা 1,000 টাকা 1,000 টাকা বসলাম। তবে একটা জিনিস খেয়াল করবা, বারটা কিন্তু কখনো সমান করা যাবে না, যেই দিকে আছে যতটুকু পরিমাণ ততটুকুই। তুমি হয়তো বলতে পারো যে ক্রেডিট দিকে বারটা 1,000 আছে, তাহলে ডেবিট দিকেও লিখবো, কিন্তু না, বারটার সমান করা যাবে না, বারটা যেদিকে যত আছে তত আমরা বসাই দিব। এখন যাই হোক, তোমরা শিখেছিলে যে মাসের শেষ তারিখে
যতটুকু কম হবে এটা মাসের শেষ তারিখে ডেট দিয়ে ব্যালেন্স সিডি হিসেবে লিখতে হবে। এখন এই টাকাটাই পরের মাসে গিয়ে ব্যালেন্স বিডি হয়ে যায়। তাহলে জুলাইয়ের 31 তারিখ, পরের মাসে হচ্ছে আমরা জানি আগস্টের 1 তারিখ। তাহলে আগস্টের 1 তারিখ লিখছি, এই ব্যালেন্স সিডি কে আমরা এখন লিখছি ব্যালেন্স বিডি। এই যে নগদ টাকা 4000 কম ছিল, এই 4000টা এইদিকে এসে নগদের দিকেই কলামে আছে 4000 হলো, তাহলে এটা ব্যালেন্স বিডি লিখলাম। এদিকে ব্যাংকের 31000 কম ছিল ব্যালেন্স সিডি, এটা পরের মাসে এসে এই যে ব্যাংকের কলামে দেখো এখানে আমরা 31000 লিখেছি, এদিকে লিখেছি ব্যালেন্স বিডি। তো আমার বিশ্বাস শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই বুঝতে অঙ্কটা পেরেছো। তারপর আমরা যদি একটু রিকল করি, 2 মিনিটে সাম আপ করি, 3 ঘরা নগদান বই আর 2 ঘরা নগদান বইয়ের পার্থক্য হচ্ছে 2 ঘরা নগদান বইয়ের বারটার কলাম আমরা দেখাতাম না, কিন্তু 3 ঘরা নগদান বইয়ের এই যে বারটা, এই বারটার কলাম অতিরিক্ত এসেছে। আর বাকিগুলো আমরা এই যে যখন অঙ্কের শুরুতে আমরা লিখি ব্যালেন্স বিডি লিখে অ্যামাউন্ট গুলো বসাই, তারপর আমরা যদি কন্ট্রা এন্ট্রি থাকে, যদি জাবেদাতে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বা নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, এই দুইটা কথা থাকে, তাহলে আমরা সেটা কন্ট্রা এন্ট্রি লিখি। এবং কন্ট্রা এন্ট্রি লেখার সময় আমরা একটা জিনিস খেয়াল করব, যদি ব্যাংকের কলামে টাকার পরিমাণ থাকে তাহলে এর বিপরীত দিকে লিখবো, তাহলে বিপরীত দিকে আমরা নগদান হিসাব লিখেছি এরকম ভাবে। আর তারপর আমরা যার পরিমাণ যতটুকু কম থাকবে সেটা আমরা মাসের শেষে গিয়ে ব্যালেন্স সিডি হিসেবে লিখবো। এটা আবার ব্যালেন্স সিডি কে পরের মাসে আমাদের ট্রান্সফার করতে হবে, পরের মাসে ট্রান্সফার করলে আমরা ব্যালেন্স বিডি করব। তো এটা জুলাইয়ের 31 তারিখ, এখানে যদি জুনের 31 তারিখ থাকতো তাহলে আমরা এখানে পরের মাস জুলাইয়ের 1 তারিখ লিখতাম। তো আজ আর নয়, তোমরা যদি ক্লাসটা বুঝতে পারো তাহলে তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানাবো, আর যদি নাও বুঝতে পারো তবে আমাকে জানাবে যে কোথায় বুঝতে পারোনি। আর তোমাদের এখানে আমরা শীটে 1 নম্বর করিয়ে দিলাম রাজশাহী বোর্ড 2017, তোমরা শীটের 2 নম্বর প্রশ্নটি সলিউশন করবে, করে আমাকে ছবি পাঠিয়ে দিবে। আর যারা ইউটিউবে ভিডিওটি দেখছো তারা যদি এই ভিডিও দেখে উপকৃত হও তাহলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।